লিবিয়া ৩৫০ বছরের বেশি সময় ধরে তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। ১৯১১ সালে ইতালীয় তুর্কি যুদ্ধের ফলে দেশটি ইতালির হস্তগত হয়। এরপর ১৯৫১ সালে লিবিয়া স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটিতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৬৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কর্নেল মোয়াম্মার গাদ্দাফি লিবিয়ায় ক্ষমতায় বসেন। তিনি ৪২ বছর লিবিয়া শাসন করেন। ২০১০ সালের ডিসেম্বরে প্রতিবেশী দেশ তিউনিসিয়ায় গণ আন্দোলন শুরু হয় এবং ২০১১ সালের জানুয়ারিতে দীর্ঘ ২৩ বছরের স্বৈরশাসক বেন আলী পালিয়ে যান। তিউনিসিয়ার সেই গণ আন্দোলনের ঢেউ লিবিয়াতেও আছড়ে পড়ে। প্রেসিডেন্ট গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ায় গণ আন্দোলন শুরু হয়। আন্দোলন দমনে প্রেসিডেন্ট গাদ্দাফি চরম শক্তি প্রয়োগ করেন। এতে দেশব্যাপী গৃহযুদ্ধের সূচনা হয়। এই প্রেক্ষাপটে ২০১১ সালের মার্চ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক প্রস্তাব পাশ হয়। ওই প্রস্তাবে ন্যাটো বাহিনীকে লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অনুমতি দেওয়া হয়। এই ন্যাটো বাহিনীর অভিযান এবং গৃহযুদ্ধের ধারাবাহিকতায় কর্নেল মোয়াম্মার গাদ্দাফি ২০১১ সালের অক্টোবরে নিহত হন এবং তার সরকারের পতন ঘটে। তবে গাদ্দাফির পতনের পর লিবিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা আসে না, কারণ ২০১৪ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘিরে ইসলামপন্থী ও ধর্মনিরপেক্ষ দলগুলোর মধ্যে তীব্র কন্দল তৈরি হয়। ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ছিল না। নির্বাচনের ঠিক এক মাস আগে জেনারেল খলিফা হাফতার বেনগাজিতে ইসলামপন্থী মিলিশিয়াদের নির্মূল করতে অপারেশন ডিগনিটি নামের সামরিক অভিযান শুরু করেন। আর নির্বাচনের দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতা চলে। বেনগাজি সহ বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে বোমা হামলা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ফলে নির্বাচনে ভোট দিতে মাত্র ১৮ থেকে ২০% ভোটার উপস্থিত হন। ওই নির্বাচনের ঘোষিত ফলাফলে ইসলামপন্থী দলগুলো ধর্মনিরপেক্ষ দলগুলোর চেয়ে অনেক কম আসন লাভ করে। অথচ ২০১২ সালে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ভালো অবস্থান ছিল। আর গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনে ইসলামপন্থী দলগুলো অগ্রণী ভূমিকাও পালন করেছিল। সুতরাং ইসলামপন্থীরা এই ফলাফল প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ২০১৪ সালের নভেম্বরে ত্রিপোলির সুপ্রিম কোর্ট এক রায়ে ওই নির্বাচনকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। ওই রায়ের ভিত্তিতে ইসলামপন্থীরা ওই নির্বাচন থেকে গঠিত নতুন পার্লামেন্টকে অবৈধ গণ্য করে। তারা অন্যান্য আঞ্চলিক মিলিশিয়াদের সাথে জোট বেঁধে লিবিয়া ডন নামক একটি সামরিক জোট গঠন করে এবং রাজধানী ত্রিপোলিতে আক্রমণ চালিয়ে নতুন নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের তাড়িয়ে দেয় এবং সেখানে তাদের সরকার গঠন করে। অন্যদিকে ত্রিপোলি থেকে পালিয়ে যাওয়া ধর্মনিরপেক্ষতাবাদী পার্লামেন্ট সদস্যরা লিবিয়ার পূর্ব অঞ্চলের শহর বেনগাজিতে গিয়ে আরেকটি সরকার গঠন করে। এর ফলে লিবিয়ায় দ্বিতীয়বারের মতো গৃহযুদ্ধের সূচনা হয়। একদিকে থাকে পশ্চিম অঞ্চলের ত্রিপোলি ভিত্তিক সরকার আর অন্যদিকে থাকে পূর্ব অঞ্চলের বেনগাজি ভিত্তিক সরকার। এই দুই অঞ্চলের দুই সরকারের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের মাঝে লিবিয়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। অতঃপর লিবিয়ার ভেঙে যাওয়া রক্ষা করতে এবং গৃহযুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের মধ্যস্থতায় ২০১৫ সালের ডিসেম্বরে মরক্কোয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ত্রিপোলিতে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার নাম দেওয়া হয় গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড, সংক্ষেপে জিএনএ। জাতিসংঘ এই ত্রিপোলি ভিত্তিক সরকারকে লিবিয়ার একমাত্র বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়। এই মরক্কো চুক্তিটি ২০১৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের সবকটিই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার ফলে ত্রিপোলি ভিত্তিক সরকার আন্তর্জাতিক অঙ্গনে আইনি বৈধতা পায়। চুক্তিমতে পশ্চিম অঞ্চলের ত্রিপোলি ভিত্তিক জিএনএ হবে দেশের সরকার পরিচালনার মূল নির্বাহী শাখা, আর বেনগাজিতে পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত হবে লিবিয়ার আইনসভা। নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে সকল সদস্য রাষ্ট্রকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যে তারা যেন লিবিয়ার বেনগাজি ভিত্তিক সরকার সহ আরও অন্য কোনো সমান্তরাল বিকল্প সরকারের দাবিকারীদের সাথে সমস্ত অফিসিয়াল যোগাযোগ ও সমর্থন বন্ধ করে দেয়। জাতিসংঘের ওই সমঝোতা চুক্তিটি দেশজুড়ে চূড়ান্তভাবে কার্যকর করার জন্য বেনগাজি ভিত্তিক পার্লামেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের আইনি প্রয়োজন ছিল। কিন্তু পূর্বাঞ্চলীয় সামরিক প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতারের প্রভাবে ওই পার্লামেন্ট ত্রিপোলির ওই সরকারকে অনুমোদন দেয়নি, যার ফলে জাতিসংঘের এই শান্তি প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
খলিফা হাফতার নিজের সামরিক উচ্চাকাঙ্ক্ষায় পুরো লিবিয়া দখলের উদ্দেশ্যেই জাতিসংঘের এই শান্তি প্রক্রিয়াকে উপেক্ষা করেন, আর এতে তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক ও অর্থনৈতিক সমর্থন যোগায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং ফ্রান্স। এই দেশগুলো সহায়তায় হাফতার বাহিনী অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং বেনগাজিতে একটি সমান্তরাল পাল্টা সরকার ও নিজস্ব প্রশাসনিক কাঠামো গড়ে তোলে। এর ফলে লিবিয়া স্থায়ীভাবে বিভক্ত হয়, যা এখনও বজায় আছে। একদিকে পশ্চিমে ত্রিপলি ভিত্তিক জিএনএ সরকারের প্রধান হন ফায়েজ আল সাররাজ, আর পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি ভিত্তিক সরকারের ডিফেক্টো নেতা হন ফিল্ড মার্শাল খলিফা হাফতার। সেখানে তার নেতৃত্বে গড়ে ওঠে শক্তিশালী লিবিয়ান ন্যাশনাল আর্মি, সংক্ষেপে এলএনএ। এদিকে পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাস দ্বীপের চারপাশের প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য হাইড্রোকার্বন সম্পদ আহরণে 2010 সালে ইসরায়েল দক্ষিণ সাইপ্রাসের সঙ্গে একটি সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ চুক্তি স্বাক্ষর করে। পরে 2017 সালে গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েল একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামো গড়ে তোলে। এই জোটের আওতায় জ্বালানি অনুসন্ধান, নিরাপত্তা সহযোগিতা এবং পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস ইউরোপে রপ্তানির লক্ষ্যে ইস্টমেড পাইপলাইন প্রকল্প সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়। তুরস্ক শুরু থেকেই এসব উদ্যোগের বিরোধিতা করে। আঙ্কারা বলে, এসব চুক্তিতে উত্তর সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করা হয়েছে। তাই পাল্টা পদক্ষেপ হিসাবে 2019 সালের নভেম্বরে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান লিবিয়ার ত্রিপলি ভিত্তিক সরকারের প্রধান ফায়েজ আল সাররাজের সাথে ইস্তাম্বুলে একটি ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তি স্বাক্ষর করেন। এতে পূর্ব ভূমধ্যসাগরে দুই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্ধারণে সমঝোতা হয়। চুক্তিটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক শোরগোল ফেলে দেয়, কেননা চুক্তিটি তুরস্ক ও লিবিয়ার মধ্যে একটি সরাসরি সামুদ্রিক করিডোর তৈরি করে, যা তুরস্ককে ওই অঞ্চলে গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের বিশাল আইনি সুযোগ করে দেয়। তবে তা গ্রিস, দক্ষিণ সাইপ্রাস ও ইসরায়েলের দাবিকৃত সামুদ্রিক সীমার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। অতঃপর গ্রিস, সাইপ্রাস ও মিশর এর প্রতিবাদ জানায়। তুর্কি লিবীয় এই সমুদ্রসীমা চুক্তির পর 2020 সালের জানুয়ারি মাসে তুরস্ক ত্রিপলি ভিত্তিক সরকারের সমর্থনে লিবিয়ায় সৈন্য মোতায়েন শুরু করে। অন্যদিকে এর বিপরীতে বেনগাজি ভিত্তিক খলিফা হাফতারের বাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন যোগায় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং ফ্রান্স। অতঃপর 2020 সালে খলিফা হাফতারের বাহিনী ত্রিপলি ভিত্তিক সরকারকে উৎখাত করতে এবং রাজধানী ত্রিপলি দখল করতে চূড়ান্ত আক্রমণ চালায়। তখন তুরস্ক তাদের ঠেকাতে পুরোদমে সামরিক প্রতিরোধ শুরু করে। এই যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন অভাবনীয় সফলতা দেখায়। এই ড্রোনগুলো হাফতার বাহিনীর রুশ নির্মিত পান্সির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং তাদের রসদ সরবরাহের পথ অবরুদ্ধ করে ত্রিপলি দখল অভিযান সম্পূর্ণ নস্যাৎ করে দেয়। বর্তমানে লিবিয়ায় তুরস্কের সশস্ত্র বাহিনীর কয়েকশো সামরিক উপদেষ্টা, প্রশিক্ষক ও কারিগরি কর্মকর্তা মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি তুরস্কের অর্থায়নে প্রায় 2000 সিরীয় যোদ্ধা ত্রিপলি সরকারের পক্ষে লিবিয়ার বিভিন্ন ফ্রন্টে মোতায়েন রয়েছে। লিবিয়ায় তুর্কি সামরিক সরঞ্জামও মোতায়েন রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বাইরাক্তার TB2 সশস্ত্র ড্রোন। এছাড়া তুর্কি MIM-23 হক এয়ার ডিফেন্স সিস্টেম এবং হিসার এয়ার ডিফেন্স রাডার মোতায়েন রয়েছে। আর স্থলভাগে ব্যবহৃত হচ্ছে ACV-15 সাঁজোয়া যুদ্ধযান, কর্কুত অ্যান্টি এয়ারক্রাফট গান, T-155 ফুর্তিনা কামান এবং কোরালের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এসবের পাশাপাশি লিবিয়া উপকূলে তুরস্কের বেশ কয়েকটি ফ্রিগেট শ্রেণীর যুদ্ধজাহাজ মোতায়েন রাখা হয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। দীর্ঘদিন ত্রিপলি ভিত্তিক সরকারের প্রধান সমর্থক হিসাবে অবস্থান নেওয়া তুরস্ক এখন লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী শক্তি খলিফা হাফতারের সঙ্গেও দ্রুত সামরিক সহযোগিতা সম্প্রসারণ করছে। আঙ্কারা শুধু কূটনৈতিক যোগাযোগ বা আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে বাস্তবভিত্তিক কারিগরি ও সামরিক সহযোগিতাও শুরু করেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আঙ্কারা ও হাফতার পক্ষের মধ্যে হওয়া এই সমঝোতার আওতায় সামরিক স্থাপনা উন্নয়ন এবং আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সমঝোতা হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় লিবীয় সামরিক কর্মকর্তাদের জন্য তুরস্কে প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে তুরস্কের বিশেষায়িত প্রতিরক্ষা কোম্পানিগুলো অংশ নিচ্ছে। এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন পূর্বাঞ্চলীয় বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মির উপপ্রধান সাদ্দাম হাফতার। তিনি নিয়মিত তুরস্কের প্রতিরক্ষা
প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে দুই পক্ষের সামরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কারিগরি সমন্বয় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। যদিও সরকারি বিবৃতিতে শুধু যৌথ সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের কথাই উল্লেখ করা হয়েছে, সেখানে সামরিক ঘাঁটি স্থাপন বা ড্রোন মোতায়েনের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি। তবে বাস্তবে দুই পক্ষের মধ্যে আগের তুলনায় অনেক গভীর কারিগরি ও সামরিক সমন্বয় গড়ে উঠেছে। এছাড়া গত মে মাসে তুরস্কে অনুষ্ঠিত বহুজাতিক এফএস 2026 সামরিক মহড়ায় লিবিয়ার দুই প্রতিদ্বন্দ্বী সরকারের সেনাবাহিনী প্রথমবারের মতো একই দেশে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ায় অংশগ্রহণ করে। যদিও তারা আলাদা প্রতিনিধি দল হিসাবে অংশ নেয়, তবুও এই ঘটনা লিবিয়ার দুই পক্ষের সঙ্গে তুরস্কের সমান্তরাল সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে। বস্তুত লিবিয়ার পূর্বাঞ্চলের দিকে তুরস্কের এই কৌশলগত ঝোঁক তার দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ। ভবিষ্যতে ত্রিপলি ভিত্তিক সরকার এবং পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের মধ্যে যে ধরনের রাজনৈতিক সমঝোতাই হোক না কেন, লিবিয়ায় নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে আঙ্কারা এখন থেকেই দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক শক্তিশালী করছে। একই সঙ্গে তুরস্কের এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল 2019 সালে তৎকালীন গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড বা জিএনএ সরকারের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক সমুদ্র সীমা চুক্তিটি পূর্বাঞ্চলীয় লিবীয় কর্তৃপক্ষের কাছেও গ্রহণযোগ্য করে তোলা এবং ভবিষ্যতে তাদের রাজনৈতিক অনুমোদন নিশ্চিত করা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। তুরস্ক যখন লিবিয়ার পূর্বাঞ্চলের খলিফা হাফতারের বাহিনীর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে, তখন মিশর কি এতে উদ্বিগ্ন হচ্ছে? আর এর ফলে কি সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও মিশরের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ঝুঁকির মুখে পড়বে? এই প্রশ্নের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কারণ 2014 সালে লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মিশর খলিফা হাফতার এবং তার লিবিয়ান ন্যাশনাল আর্মিকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে এসেছে। অন্যদিকে লিবিয়ার পূর্বাঞ্চল মিশরের সীমান্ত সংলগ্ন হওয়ায় কায়রো ঐতিহাসিকভাবেই এই অঞ্চলকে নিজেদের ভূরাজনৈতিক প্রভাব বলয়ের অংশ হিসাবে বিবেচনা করে। ফলে সেখানে তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি অনেকের কাছেই নতুন প্রতিযোগিতার ইঙ্গিত বলে মনে হতে পারে। তাই বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের সঙ্গে তুরস্কের এই ঘনিষ্ঠতা কি হাফতারের দীর্ঘদিনের সমর্থক প্রতিবেশী দেশ মিশরকে উদ্বিগ্ন করবে? কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মিশরের ঐতিহ্যগত প্রভাব বলয়ের মধ্যে তুরস্কের উপস্থিতি বাড়লেও কায়রো এ নিয়ে কোনো প্রকাশ্য উদ্বেগ দেখাচ্ছে না। কারণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে এখন একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একসময় যেসব দেশ লিবিয়াকে কেন্দ্র করে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল, তারা এখন ধীরে ধীরে সমন্বয় ও বাস্তববাদী সহযোগিতার পথে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে তুরস্ক লিবিয়ায় গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার আগে মিশরের সঙ্গে সমন্বয় করে। ফলে হাফতারের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঘিরে দুই দেশের মধ্যে বড় ধরনের বিরোধের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, সামরিক, কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক ও মিশর এখন তাদের সম্পর্কের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ পর্যায়ের সমন্বয়ে পৌঁছেছে। এর প্রতিফলন সুদানের গৃহযুদ্ধেও দেখা যাচ্ছে। সেখানে তুরস্ক ও মিশর উভয়ই বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ এর বিরুদ্ধে সুদানের সরকারি সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। এই প্রেক্ষাপটে হাফতারের সঙ্গে তুরস্কের সহযোগিতা মিশরের বৃহত্তর কৌশলগত স্বার্থ পূরণ করতে পারে। কারণ এর মাধ্যমে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি থেকে আরএসএফ এর প্রতি সম্ভাব্য সমর্থন সীমিত করা সম্ভব হতে পারে। আর সুদানের সরকারি বাহিনীর অবস্থান শক্তিশালী করা বর্তমান মিশরের অন্যতম কৌশলগত লক্ষ্য। কারণ ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নির্মাণের ফলে নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও সুদান উভয় দেশই উদ্বিগ্ন। এই সংকট মোকাবেলায় কায়রো ও খার্তুম তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বাড়াচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, লিবিয়ার পূর্বাঞ্চলে তুরস্কের সক্রিয় উপস্থিতি না থাকলে সেখানে অন্য আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা ইসরায়েল, আরও বেশি প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারত। মিশরের দৃষ্টিতে এই ধরনের পরিস্থিতি হর্ন অফ আফ্রিকা অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের জন্য আরও বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এছাড়া পূর্বাঞ্চলীয় লিবিয়ায় সম্ভাব্য তুর্কি সামরিক স্থাপনাগুলো মিশর সীমান্ত থেকে অনেক দূরে অবস্থান করবে। ফলে সেগুলো কায়রোর জন্য সরাসরি নিরাপত্তা হুমকি হিসাবে বিবেচিত হচ্ছে না, বরং সাহেল ও সাহারা অঞ্চলের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় তুরস্ক ও মিশরের মধ্যে যৌথ সমন্বয় আরও সহজ হতে পারে।
তবে বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে যদি তুরস্ক মিশর বা আলজেরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে তাহলে সেটি অবশ্যই একটি সংবেদনশীল সীমারেখা অতিক্রম করবে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় লিবিয়া ইস্যু এখন আগের কঠোর মেরুকরণের রাজনীতি থেকে ধীরে ধীরে নমনীয় অংশীদারিত্বের নতুন বাস্তবতায় প্রবেশ করছে। এই নতুন ভূরাজনৈতিক পরিবেশে তুরস্ক ও মিশর প্রক্সি সংঘাতের পরিবর্তে বাস্তববাদী সহযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ যেমন রক্ষা হচ্ছে, তেমনি লিবিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায়ও উভয় দেশ নিজেদের প্রভাব বজায় রাখার পথ তৈরি করছে।